বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট তাহের রায়চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, আন্দোলন এবং যদি আমরা জুলাই 16 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত বলি, 5ই আগস্টে যেটা ঘটলো এবং তারপরে যা ঘটছে সব মিলিয়ে এটাকে রাজনৈতিক সংগ্রামের অরাজনৈতিক ফল আমরা দেখতে পাচ্ছি সেটা বলবো, না অরাজনৈতিক সংগ্রামের রাজনৈতিক ফল দেখতে পাচ্ছি? আপনাদের দুজনের কাছে এটা আমার সূচনা বক্তব্য রাখবার জন্য মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই সাম্প্রতিক গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেই প্রশ্নটা আপনার সামনে আনলেন সেটা গভীরভাবে বিশ্লেষণ করে দেখা প্রয়োজন, কেননা সমস্ত ঘটনাবলীর ভেতরে একটা স্বতঃস্ফূর্ততার উপাদান খুব স্পষ্টভাবে ছিল, কিন্তু স্বতঃস্ফূর্ততার উপাদান থাকা মানেই সেটা অরাজনৈতিক, সেটা কিন্তু সত্য নয়। আমাদের এখানে স্ট্রাকচার্ড পলিটিক্স যেটাকে বলে, কাঠামোগত রাজনীতি, রাজনৈতিক দল হিসাবে বা প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে, সেইগুলোকে অতিক্রম করে সাধারণ ছাত্র সমাজের ভেতরে জাগরণটা ঘটেছে, এবং সেইটার পেছনেও একটা ঐতিহাসিক ধারাবাহিকতা কিন্তু আমরা যদি খোঁজ না করি তাহলে এটার তাৎপর্যটা আমরা বুঝতে পারব না। এবং স্বতঃস্ফূর্ততার কতগুলো নিজস্ব শক্তি থাকে, এবং যখন সমস্ত জনগণ এইটার ভেতরে ইনভলভড হয়ে যায়, এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, 69-এর গণ অভ্যুত্থান, পরবর্তীকালের গণ অভ্যুত্থানগুলোর সঙ্গেও আমি সরাসরি জড়িত ছিলাম। একবারে সেন্টারে থেকে আমি কাজ করেছি, সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। 69-এও ছাত্র সমাজের অংশগ্রহণ যেই পরিমাণে এইবার আমি দেখেছি এতখানি ছিল না। কেন হলো? এটাকে আগে থেকে প্রেডিক্ট করা যায়নি। আপনার অনুষ্ঠানে আমি একাধিকবার বলেছি যে বাইরে থেকে মনে হতে পারে সব কিছু শান্ত, কিন্তু এই প্রশান্তির একটা ভেতরে যদি ভালো করে আমরা খুঁজে বের করার চেষ্টা করি তাহলে দেখব যে একটা বারুদের বাক্সের মতো এই দেশ বিরাজ করছে, এবং যে কোনো একটা স্ফুলিঙ্গ একটা বিস্ফোরণ ঘটিয়ে দেবে। কোন পয়েন্টে স্ফুলিঙ্গটা বিস্ফোরণের সূত্রপাত ঘটবে সেইটা প্রেডিক্ট করা খুব মুশকিল। সেই ক্ষেত্রে রাজনৈতিক শক্তির কর্তব্য হলো তাদের সমস্ত সাংগঠনিক শক্তিটাকে প্রস্তুত রাখা, রেডি রাখা, যাতে করে সেই সময়টায় তারা পর্যাপ্ত ভূমিকা পালন করতে পারে। ঘটনাটা ঘটল কোটা ইস্যু নিয়ে। কোটা ইস্যুর আন্দোলন 18 সালে হয়েছিল, তারপরে এটা থেমে যায়, এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেমে যায় না, মানে থেমে যায়, বিজয় অর্জন করে, বিজয় অর্জন করে। বিজয় অর্জনের ভেতরে ফাঁক আছে, সেইটা আমি বলতে চাই। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব বিষোদ্গার করলেন, তারপরে তিনি একটা বক্তৃতায় বললেন কোটা থাকলেই এইসব গোলমাল হবে, শুধু আমি কোটা বাদ দিয়ে দিলাম। আমার ধারণা তিনি জানতেন যে কোটা বাদ দিলে সেটা কোর্টে গেলে পরে তার এই সিদ্ধান্ত টিকবে না, এবং সেটাই ঘটল। কোটা নিষিদ্ধ করে যে অর্ডিনারি আইন করা হলো, কোর্টে গিয়ে সেটা বললো যে এটা কনস্টিটিউশনের পরিপন্থী, কেননা পিছিয়ে পড়া মানুষের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা কনস্টিটিউশনে আছে। সুতরাং কোটা আবার রিভাইভড হয়ে গেল আগের ফর্মেই। সেইটা নিয়ে আবার কোর্টে আবার হাজির হলো, সেই কোর্ট আবার সেইটাকে বহাল রাখলো, তারপর আবার সুপ্রিম কোর্টে গেল, আবার বহাল রাখলো, এবং সেই ভিত্তিতেই জুলাই মাসে
আন্দোলনটা আবার নতুন করে সূত্রপাত হয়। কিন্তু এটার পেছনে আসল একটা কারণ হলো বেকারত্বের সমস্যা। আমাদের দেশের শিক্ষিত জনগোষ্ঠী তারা কপাল চাপড়ায় বেড়ায় যে এত কষ্ট করে লেখাপড়া করলাম, সরকারি চাকরি পাবো কি পাবো না। এমনি এটা সীমিত, কয়েক লক্ষ সরকারি চাকরি এখনো খালি পড়ে আছে, সেখানে চাকরি দেওয়া হচ্ছে না। তার ভিতরে এই সীমিত সুযোগের উপরে যদি আবার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার নাম করে তাদের নাতিপুতিদেরকে জন্য আলাদা করে কোটা রাখা হয়, তাহলে সীমিত সুযোগের উপরেও হস্তক্ষেপ হবে। সংখ্যাটা তারা বড় করে দেখেনি, দেখেছে যে সুযোগ সংকুচিত করে দিল এবং সমস্ত ছাত্র সমাজের ভেতর থেকে প্রতিবাদ উঠল। সেখানে আবার ইন্ধন যোগালো প্রধানমন্ত্রীর একটা বক্তব্য যে মেধাবী হলে পরে যদি মুক্তিযোদ্ধার নাতি নাতিরা পাবে না তো কি রাজাকারের নাতি নাতিরা পাবে। এইটা খুবই রিয়াকশন তৈরি করে এবং আন্দোলনটা গতিবেগ সৃষ্টি হয় এবং তখন থেকেই এইটা স্নোবলের মতো বাড়িতে বাড়িতে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে থাকে। রাজনীতির ইতিহাস যারা পাঠ করেন, আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে যারা গবেষণা করেন, তারা সকলেই স্বীকার করবে যে আন্দোলন যখন অগ্রসরমুখী হয় তার একটা অন্যতম লক্ষণ হলো নেতারা বলে যে 2 পা আগাও আর জনগণ আগায় 4 পা। নেতারা বলে 4 পা আগাও, জনগণ আগায় 6 পা। তখন বুঝতে হবে যে আন্দোলন ঊর্ধ্বমুখী, গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে। সম্ভবত সেরকম একটা সময় একটা অনুষ্ঠানে আপনার সঙ্গে এবং তৎকালীন মন্ত্রী শাহজাহান খান উপস্থিত ছিলেন। আগের মন্ত্রী, মানে তখন মন্ত্রী ছিলেন না, তিনি আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার। তো এইসব কথা তখন কিছুটা আলোচনা হয়েছিল। এখন আন্দোলনটা কে পরিচালনা করছে, এইটা ধরে যদি আমি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি যে এটা রাজনৈতিক কি অরাজনৈতিক, তারপর অনেকে বলবে যে এটা আমাদের চেনা জানা রাজনৈতিক কাঠামোর নেতৃত্বে তো হয়নি। কিন্তু যেই দাবি নিয়ে এটা হয়েছে এবং যেইভাবে কর্মসূচিগুলো সাজিয়ে উপস্থাপন করা হয়েছে এবং যেই 9 দফা তারা সেখানে হাজির করেছে, আমার বিবেচনায় হাইলি পলিটিক্যাল। আমাকেও যদি দায়িত্ব দেওয়া হতো পরিচালনা করার জন্য, তাহলে এর বাইরে হয়তো আমিও ভাবতাম না কিছু। যেমন একটা উদাহরণ আমি বলি, তাদের বক্তব্যের ভেতরে একটা জায়গা ছিল যে সমস্ত জায়গায় সংগ্রাম পরিষদ গড়ে তোলেন এবং আগামী দিনের বাংলাদেশ এই সংগ্রাম পরিষদগুলোর দ্বারাই পরিচালিত হবে। এইটা হলো অনেকটা সোভিয়েত রাশিয়াতে যে সোভিয়েত নামে আন্দোলনের সংস্থাগুলোর হাতে ক্ষমতা নিয়ে আসা হয়েছিল, সেই রকম একটা বিপ্লবী বক্তব্য। এবং এই জাস্ট উদাহরণ হিসেবে বললাম যে এই চিন্তাগুলো যে আসে, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে বৈষম্যের ইস্যুটাকে প্রাধান্য দিয়ে নিয়ে আসা হলো, এর চেয়ে পলিটিক্যাল ইস্যু আর কি হতে পারে। সুতরাং আমি মনে করি যে এটা রাজনীতির বাইরে কোনো ঘটনা, সেটা মোটেও নয়। ফলাফলটা হলো সেপারেট কোশ্চেন। ফলাফলটা এখনো তরল অবস্থা বিরাজ করছে এবং নানা কারেন্টস, ক্রস কারেন্টস সেখানে ওয়ার্ক করছে। সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের ভালো করে চিন্তা ভাবনা করে আমাদের কর্তব্য ঠিক করা উচিত এবং সেইখানে আমি নিশ্চিত করে বলতে পারবো না যে এটা কোন জায়গায় যাবে। আমার একটা আশঙ্কা, আমার একটা আশা যে যদিও এটাকে বলা হচ্ছে বিপ্লবী গণ অভ্যুত্থান, বিপ্লবী শব্দটা একটু এটা আবেগের ইয়েতে বলা হয়, হয়তো যদি 4 তারিখের পরে 5 তারিখে যদি একটা বিপ্লবী সরকার গঠন করা হতো এবং তার কাঠামোটা সেইভাবে যদি সাজানো হতো, তাহলে পরে আমরা হয়তো এটা বলতে পারতাম। কিন্তু সেটা তো করা হয়নি। এটা তো করা হলো অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার তো করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার মানে একটা স্টেজ থেকে আরেক স্টেজে যেতে হবে, সেটার মাঝখানের সময়টা। এখন এই সময়ে অনেকগুলো আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশের ভেতরের নানা ফোর্স
তার নিজস্ব এজেন্ডাগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। সেটা শেষ ফলাফল কি হবে কি দেখছেন এবং সেইটার উপরে কি দেখছেন এবং কি হওয়া উচিত সেটা আমি আপনার কাছ থেকে পরে শুনতে আসছি। তার আগে অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আজকে যে পরিস্থিতি নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করেছেন, এই পরিস্থিতি ছিল, এর ফলাফল নির্ধারিত ছিল। যে আন্দোলন, যে সংগ্রাম এবং তার সর্বশেষ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের ধারাবাহিকতা সেলিম ভাই যেটা বলেছেন এর ঐতিহাসিক। আমাদের দেশের গণতান্ত্রিক সংগ্রাম বহু আগের থেকে এটা চলে আসছে। এরই কালমিনেশনটা হলো সর্বশেষ এইটি, এবং এর পরিণতি যে ভয়াবহ হবে এবং মানে অভ্যুত্থানের রূপ নেবে। আমি 1 আগস্ট থেকে আমি একটা ফেসবুকে একটা লেখা দিয়েছিলাম, খুব বেশি বড় না, সেখানে আমি বলে দিয়েছিলাম যে পরিণতিতে গণঅভ্যুত্থান হবে, ছাত্র জনতার উপরে ক্রমাগত সরকারের আক্রমণ তাদের বিক্ষোভকে আরও বেশি মানে সংগ্রামে রূপান্তরিত করবে, ফলে হবে গণঅভ্যুত্থান, এবং সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বর্তমানে ফ্যাসিবাদী সরকারের পতন হবে। এইটাই হয়েছে। সেজন্য বলবো এটা ফলাফল নির্ধারিত। মহাভারতে মানে মূল যোদ্ধা ছিল অর্জুন, পঞ্চপাণ্ডবের অর্জুন। আর অর্জুনের রথের সারথি ছিল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে হিন্দুরা মনে করে যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, অবতার হিসেবে পৃথিবীতে এসছেন। এখন ওই যুদ্ধে যখন ব্যাপক রক্তপাত হচ্ছে, তখন অর্জুন একসময় তার অস্ত্র ফেলে দিলেন, ধনুর্বাণ ফেলে দিয়ে বললেন যে এই ভাতৃঘাতী যুদ্ধ আমি আর করা যায় না। তো শ্রীকৃষ্ণ মুচকি হেসে উনি বললেন যে সখা, তুমি তোমার ধনুর্বাণ তুলে নাও, এই যুদ্ধের ফলাফল নির্ধারিত, অতএব তোমাকে যুদ্ধ করতে হবে, কারণ এটা হচ্ছে ধর্মযুদ্ধ, অশুভ শক্তির বিরুদ্ধে মানে শুভ শক্তির যুদ্ধ। তো বাংলাদেশে অশুভ শক্তি একসময় স্বৈরাচার থেকে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়, এবং বল প্রয়োগের মাধ্যমে যে রাষ্ট্রযন্ত্র বিচার বিভাগকে কক্ষিগত করে রেখে যেভাবে এভাবে শোষণ এবং ত্রাসের রাজত্ব কায়েম করা হয়, তার অনিবার্য পরিণতি যেটা সেটি হয়েছে। তবে এর চূড়ান্ত মানে পরিণতির দিকে নিয়ে যেতে ছাত্ররা সামনে এগিয়ে এসছেন। আমি ওই ধারাবাহিক পটভূমিকা সেলিম ভাই আলাপ করেছেন, আমি ওটা করতে চাইনি যে কোন পর্যায় থেকে শেষ পর্যন্ত এই মানে রাষ্ট্র মানে রূপান্তরের কথায় আসলো। ছাত্ররা এক পর্যায়ে বললো 1 দফা, শেখ হাসিনার পদত্যাগ চাই, তারপরে তার আগে বললো রাষ্ট্র সংস্কার, তারপরে বললো রাষ্ট্রের রূপান্তর। এই রূপান্তর শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা কিন্তু পরিবর্তন আর রূপান্তরের মধ্যে পার্থক্য আছে। আমরা পরিবর্তন চাই, উই ওয়ান্ট চেঞ্জ। সেটা একটা লিনিয়ার এক্সপ্রেশন, যে আমরা একটা জায়গায় ডুবা আছে, খানা আছে, সেখান থেকে একটা বিল্ডিং হলো, বিল্ডিংয়ের উপর থেকে দোতলা হলো। রূপান্তর হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ সমাজের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে তার মানে নানা ব্যবস্থা, বন্টন ব্যবস্থা এবং তার ভূমি ব্যবস্থা, সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ সব কিছু মানে একটা রূপান্তরিত হবে। এই ছাত্ররা শেষ পর্যন্ত মানে রাইফেলের সাথে বুক পেতে যাচ্ছে। রেগুলার স্টুডেন্ট, 15 থেকে 24-25 বছর বয়স ছেলে। একটা মেয়ে বলছে পেছনে পুলিশের উদ্ধত রাইফেল, সামনে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, অতএব বুকে রক্ত ঢেলে দেব, তবু এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করব। স্লোগান দেয়ালে লিখে রেখেছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে। আমি পরশুদিন দেখে এসেছি যে তোমাদের হাতে রক্ত, তোমাদের হাতে অস্ত্র রাইফেল, আমাদের হাতে মালা, বুকে দেশপ্রেমের আগুন জ্বালা। মানে এই যে স্লোগানগুলো এবং কিভাবে তাদের দেশপ্রেম কাজ করছে, এর মাঝ দিয়ে ছাত্র জনগণ যখন নেমে এসছে রাস্তায়, এই যে স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছিল, তখনই আপনার গণ-অভ্যুত্থান ঘটেছে, বিপ্লবী গণ-অভ্যুত্থান। আমি অবশ্যই বলবো এটা বিপ্লবী গণ-অভ্যুত্থান। তবে বিপ্লব
তো কোনো ভোজ টেবিল না, বিপ্লব সূচিশিল্প নয় বা ত্রিভুজ অঙ্কন নয়। বিপ্লব করতে হলে একটা বিপ্লবী পার্টি লাগে এবং বিপ্লবের সাবজেক্টিভ কন্ডিশন ফুলফিল করতে হয়। অবজেক্টিভ কন্ডিশন তো ছিলই, তো সেভাবে বিপ্লব না হলেও পরিবর্তনটা বিপ্লবী। এখন এই পরিবর্তনের পরে আপনি যেদিকে ইঙ্গিত দিচ্ছেন যে ফলাফল আপনারা কীভাবে দেখছেন, আমাদের অভিজ্ঞতা মনে হচ্ছে যে এই যে মানে অসীম আত্মত্যাগ, যে সীমাহীন ইসের মাঝে যে দেশটা ভারমুক্ত হলো, অর্থাৎ ফ্যাসিবাদ মুক্ত হলো, দেশের জনতা যে মুক্ত হলো, এটা একটা বড় পাওয়া। পরবর্তী সময়ে রাষ্ট্র এর জন্যে কিছু সময় তো লাগবেই, কারণ এখানে সব কিছু ডিজাস্টার হয়ে গেছে, সব কিছু ভেঙে গেছে। এখানে আপনার অর্থ কাঠামো পরিপূর্ণ ভেঙে গেছে। ব্যাংকে টাকা নাই, আপনি মানে আপনার ব্যাংকে টাকা আছে 50 লাখ, 5 লাখ টাকা চেক দিলে আপনার টাকা দিতে পারছে না, বলে টাকা লুটপাট করে নিয়ে গেছে, ওই ভূমিদস্যুরা নিয়ে গেছে, ব্যাংক ডাকাতরা নিয়ে গেছে, সেখানে এগুলো টাকা নিয়ে গেছে। এখানে আপনার মানে অস্থিরতা দেখা দিয়েছে, শিল্প বাণিজ্যে ভয়ঙ্কর অস্থিরতা, এবং এরা পালিয়ে যাচ্ছে। জনগণ 5 তারিখে পরপরই আমি গেছিলাম গাজীপুরে নিপুণকে জেলখানা থেকে ছাড়িয়ে আনতে, সেখানে 5 তারিখে পরে 6 তারিখে বোধহয়, সেখানে দেখা গেল যে চারিদিকে শুধু আগুন আর ধোঁয়া উঠছে, শ্রমিকরা মিল কলকারখানা জ্বালিয়ে দিচ্ছে। এখন এরকম একটা কথা রুট বিপ্লবের পরে মানুষ প্রশ্ন তুলেছিল যে শ্রমিকরা এই যে পার্লামেন্টে গিয়ে তছনছ করে ফেলছে, কারণ লেনিন বলেছিলেন যে ওই পার্লামেন্ট হচ্ছে শোয়ারের খোয়ার, যেখানে আইন তৈরি হয় না। তো এর পরপরই পার্লামেন্ট ভবনে ঢুকে সব কিছু তছনছ করে ফেলেছে, যারা সমস্ত ভবন তার দোসরদের করেছে। এটা হচ্ছে তখন লেনিন বলেছিলেন যে রেভলিউশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ দি মাসেস। বিপ্লব হচ্ছে, কিন্তু ওই বিপ্লব আর বিপ্লব এক না। তবে এখন আমি মনে করছি আমরা দারুণভাবে আশাবাদী, কারণ এখানে জনতার যে আকাঙ্ক্ষা, জনতার যে মেজাজ, ছাত্র সমাজের যে ত্যাগ, যে মহান আত্মত্যাগ, এটা কখনো বৃথা যেতে পারে না। এখানে হয়তো মানে পরিবর্তন আসবে। আমরা তো ধীরে ধীরে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা সেলিম ভাই তো বলেছেন চমৎকারভাবে। এখানে একটা ব্যবস্থা, আমরা আরেকটা ব্যবস্থায় যাব। এই দুটো ব্যবস্থার মূল চেতনা হচ্ছে গণতন্ত্র। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে চাই, যা আমাদের ভেঙে গেছে, তছনছ করে ফেলেছিল। এইটার জন্য যে সময়টুকু লাগে, সেই সময়টা পরে সব কিছু ঠিকঠাক করলে নিশ্চয়ই এখানে সেই গণতান্ত্রিক ব্যবস্থায় যাব। এর জন্য আমাদের কাজ করতে হবে, মানে ধৈর্য ধরতে হবে, সজাগ থাকতে হবে। আমি এখন আপনাদের দুজনের কাছে, যেহেতু আপনারা সিজন পলিটিশিয়ান, একটু বুঝতে চাইবো যেখানে মিস্টার মুজাহিদ ইসলাম সেলিম শেষ করেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সময় এখন যে সরকার আছে, এই সরকার আসলে কি করছে বলে আপনারা মনে করেন? কি তার করা উচিত, কি তার করা উচিত নয়? এবং প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণে বলেছেন যে তারা রাজনীতিবিদ নন, তারা অনেক কিছুই বুঝতে পারেন না, এটা তাদের পেশা নয়। সো তারা আপনাদের কাছ থেকে শুনতে চান, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, কখন নির্বাচন হবে, কি হবে, সেগুলো আপনাদের কাছ থেকে তারা শুনতে চান। সো সেই বিবেচনা থেকে আমি বলবো যে ওনার আহ্বানে সাড়া দিয়ে আপনারা যদি বলেন যে ওনারা আসলে কি করছেন, আপনারা দেখছেন, কি করা উচিত, কি করা উচিত নয়। মিস্টার মুজাহিদ ইসলাম সেলিম। আসলে আমি বলতে চাই যে আমরা একটা অভিনব ইতিহাসে একটা অভিনব পর্ব অতিক্রম করছি। এবং বাংলাদেশে যেই ঘটনা ঘটছে, এটা খালি বাংলাদেশের জন্যই অভিনব নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সেখানে একটা বিশেষ কতগুলো মাতৃকতা এটার ভিতরে কিন্তু উদ্ভব ঘটেছে, যেটা সকলের জন্যই শিক্ষণীয় হয়ে থাকবে। সুতরাং আমাদের গভীরভাবে এটা বিশ্লেষণ করা উচিত, পরিস্থিতিটা, এই হোল আন্দোলনটাকে আমাদের মূল্যায়ন করা উচিত। তাৎপর্য অর্জনগুলো কি, অনেক বলা যায়, তবে আমি 2-3টা খালি চিহ্নিত করব। একটা হলো এরকম একটা সরকার যেটা তার দর্শন হিসেবে বলেছিল যে উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার, এবং স্লোগান উঠিয়েছিল চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, এবং সেইভাবে রাষ্ট্রযন্ত্রকে
পুরাপুরি সামরিক, বেসামরিক, প্রশাসনিক সমস্ত দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সাংবিধানিক, আইনি ব্যবস্থা সমস্ত কিছুকে সেইভাবে সাজিয়ে নিয়েছিল। এত বড় একটা শক্তিশালী অজেয়, যেটাকে কোনোদিন পরিবর্তন করা যাবে না, এইভাবে যে খুঁটিগুলো সাজানো ছিল, সেটাও যে উৎখাত করা সম্ভব জনতার শক্তির দ্বারা, ইতিহাসের এই সত্যটা আবার নতুন করে প্রমাণিত হলো। সুতরাং উই গট রিড অফ ফ্যাসিস্ট সেটার হাত থেকে দেশবাসী মুক্তি পেয়ে, এটা একটা বিশাল অর্জন। নিঃসন্দেহে। কিন্তু এইটার সঙ্গে বলতে হয়, ফ্যাসিস্ট দুঃশাসনের আওয়ামী চরিত্রটাকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু ফ্যাসিস্ট দুঃশাসনের উৎসটাকে কিন্তু এখনো পর্যন্ত আমরা নিঃশেষ করতে পারিনি। এবং সেই কর্তব্যটা যদি সম্পাদন না হয়, তাহলে পরে আমি মনে করি যে এই শহীদের রক্ত সেইটা শান্তি পাবে না, এবং আমাদের সংগ্রাম তার পূর্ণ সাফল্য অর্জন করেছে সেটা আমরা বলতে পারবো না। দ্বিতীয়ত, এটা একটা অসাধারণ গণ অভ্যুত্থান, এবং সমস্ত মানুষ নেমে এসেছে বাড়িঘর থেকে। মায়েরা তারা পানি নিয়ে সাপ্লাই করছে, খাবার দিচ্ছে। আমি আমার আশেপাশের বাড়িঘরেও দেখেছি ছেলেমেয়েরা কীভাবে প্রস্তুত হচ্ছে, দেশের জন্য একটা কিছু করতে হবে। 80টার মতো শিশু মারা গেছে। এবং তাদের সাইকোলজি ইজ রিফ্লেক্টেড। একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেখানে পুলিশ তার সিনিয়র অফিসারকে বলছে যে স্যার, একটা গুলি করলে তো একটাকেই ফেলে দেওয়া যায়, অন্যরা কেউ তো পালায় না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে। তো তাহলে পরে এই যে মানুষ জীবন দেওয়ার হোলি খেলায় তারা নেমে পড়ল, কতটা দেশপ্রেম থাকলে এটা হয়, এবং এইটার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তৃতীয়ত, যেটা সবচেয়ে বড় গেইন বলে আমি মনে করি, আজ এখনো পর্যন্ত সেটা অব্যাহত আছে, সেইটা হলো যে কোনো গণ অভ্যুত্থানের সময়, যেটা নিতাই দা বললেন, ফেস্টিভ্যাল অফ দ্য মাসেস। আমি আরেকভাবে বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের সময় মানুষের সৃজন ক্ষমতা, সৃজনশীলতা একটা নূতন মাত্রায় চলে যায়, এবং সেইটাই ঘটেছে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, প্রত্যেকটা নাগরিকের ভেতরে, বিশেষ করে শিক্ষিত নাগরিকদের ভেতরে এই যে সৃজন ক্ষমতাটা প্রকাশ পেল। আপনি সারা দেশে ঘুরে বেড়ান, যে এই যে দেয়ালে গ্রাফিটি স্লোগানগুলো সমস্ত দেশ ছেয়ে গেছে, এবং সেইগুলো আপনি ভালো করে অ্যানালিসিস করেন, সেইটার ভেতরে নির্ভেজাল দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্রের প্রতি বোধ, দেশকে উন্নত করতে হবে, বিদেশি শাসনের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে, দুর্নীতি থেকে মুক্ত করতে হবে, যত শুভ চিন্তা, সেইটার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এইটাই হলো আমাদের সবচেয়ে বড় ভরসা, কিন্তু এটা হারিয়ে যাবে যদি এটা সঠিক নেতৃত্ব না পায়, এবং সেখানেই হলো দুর্বলতার জায়গাটা হলো, অনেকে বলার চেষ্টা করে বা করতে পারে, সামনের দিনে আরও বাড়বে হয়তো, যে এন্টায়ার প্রসেস হলো নন পলিটিক্যাল, এবং এই কারণে এইটাই হলো এটার শক্তি। কিন্তু আমি ইতিহাসের যেটুক আমার জ্ঞান, সেটা থেকে আমি বলতে পারি এটাই কিন্তু কাল হয়ে দাঁড়াতে পারে। হোল প্রসেস ইজ পলিটিক্যাল। আজকে পলিটিক্সের বাইরে আমরা আছি, এই কথাটা বলাটাও কিন্তু পলিটিক্যাল, পলিটিক্সের বাইরে কিছু না। এবং এখন যে প্রশ্নটা কংক্রিটলি সামনে এসে দাঁড়াচ্ছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, এই গভর্নমেন্ট তো একটা রেগুলার সরকার বলে নিজেকে প্রতিষ্ঠা করেনি। অন্তর্বর্তীকালীন কেন বলল? তার তো একটা কারণ আছে। কারণটা হলো এই, অনির্বাচিত সরকার 15 বছর ধরে রাজত্ব করেছে, এবং এটা অন্যায়, এবং এটা ফ্যাসিস্ট স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে। আমরা একটা নির্বাচিত জনগণ হলো ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক, আমাদের কনস্টিটিউশনে আছে। সেই জনতার মালিকানায় দেশটাকে ফিরিয়ে দিতে হলে একটা নির্বাচিত, জবাবদিহিমূলক, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সেই রকম একটা গণতান্ত্রিক সরকারকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এবং এই দুইটার মাঝখানে অন্তর্বর্তীকালীন পিরিয়ডটা কারো না কারো শাসন পরিচালনা করতে হবে। তার কাজটা কি? নর্মাল রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করা। এবং এই সময়ের এই যে ছাত্রদের 8 দফা 9 দফা, সেইখানে কিন্তু এটা বিব্রত করা আছে
সেই কাজগুলো অবশ্যই সম্পাদন করতে হবে। ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন, অপরাধীদের ধরে তাদের বিচার করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো হলো সবচেয়ে জরুরি কাজ। এইটার সঙ্গে সেকেন্ড আরেকটা বড় কাজ হলো যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো সবগুলো যে তছনছ করে ফেলা হয়েছিল সেগুলোকে কার্যকর অবস্থার ভেতরে ফিরিয়ে আনা। এইখানে একটা বড় বিপদ আমি দেখতে পাচ্ছি যে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, এমনকি আমি জানি না অবশ্য, কিন্তু মনে হচ্ছে সেনাবাহিনীর ভেতরেও কতগুলো রিটায়ারমেন্ট, ট্রান্সফার, অমুক সমুক ইত্যাদি সবটা মিলিয়ে একটা ভ্যাকুয়ামের মতো কিন্তু বিরাজ করছে। সুতরাং এই ভ্যাকুয়ামে রাষ্ট্র পরিচালনা করার জন্য উপযুক্ত লোকগুলো যদি সেখানে প্লেস করা না হয়, এবং সেই প্লেসমেন্টের ক্ষেত্রে আগে ছিল একটা ফোর্সের দ্বারা মনোনীত ব্যক্তিদের দ্বারা এটা ছিল, সেটাকে এখন যদি আমি পাল্টা, ঠিক আছে এতদিন আমরা বঞ্চিত ছিলাম, বঞ্চিতরা এখন যাবে, ওই একই রকম দখলদারির কায়দা যদি নতুন করে আবার রিপ্লেস করা হয়, তাহলে পরে কিন্তু দেশ আবার সেই অন্ধকারে ডুবে যাবে। সো আমি স্পেসিফিক যদি এইভাবে বুঝতে চাই যে আপনি বারবার বলছেন যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আপনি এটা ভালোভাবে বুঝিয়েছেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার মাঝখানের সরকার, পেছনে একটা মানে একটা অতীত আছে, সামনে একটা কিছু আছে। সো এই অন্তর্বর্তীকালটা আপনি কিভাবে নির্ধারণ করবেন, কতদিনের, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কিছু কিছু ইতিমধ্যে উল্লেখ করেছেন আকার ইঙ্গিতে যে যেগুলো হচ্ছে তার অনেক কিছু আপনার কাছে গ্রহণযোগ্য নয় বা ভালো লাগছে না, কিন্তু উল্টো দিকে আবার যদি আমি এটা বুঝতে চাই তাদেরকে যদি আপনাকে পরামর্শ দিতে বলি যে আপনি কি পরামর্শ দেবেন, কি তাদের করা উচিত, আর কোনটা আসলে কোন বর্ডার লাইন তাদের ক্রস করা উচিত না, একটু যদি স্পেসিফিকলি বলেন। আমি আপনার কাছে একই প্রশ্ন থাকলো, সো আমি রিপিট করতে চাই খুব সংক্ষেপে। আমি বলি, প্রথম কথা হলো ভেরি ক্যাটেগরিক্যালি আমি বলতে চাই যে এটা সময় দিয়ে আমি জবাব দেব না। আমি হলো তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করব। ডোন্ট গো বিয়ন্ড দ্য ম্যান্ডেট। ম্যান্ডেটটা কি? ম্যান্ডেট হলো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের মাধ্যমে একটা রেগুলার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেকেন্ড হলো নির্বাচনের উপযুক্ত পরিবেশ করতে হলে কতগুলো কাজ করতে হবে, কতগুলো আমি বলেছি এটা হলো ইট এমার্জেস আউট অফ দ্য মাস আফসার, এবং সেইখানে যে ঘটনাগুলি ঘটেছে সেইটার পরিপ্রেক্ষিতে কতগুলো কাজ। সেকেন্ড হলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, সেইগুলোকে রিএস্টাবলিশ করতে হবে। এবং এই কাজগুলো করার জন্য যেইটুক সময় দরকার, আমাদের ইলেকশন কমিশন মাস্ট বি রিফর্ম, ইলেকশন প্রসেস শুড বি নতুন করে ঢেলে সাজাতে হবে। এবং আমার নিজের প্রস্তাব হলো সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নির্বাচন আমাদের উত্তরণ ঘটানো উচিত, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করতে যতদিন টাইম লাগবে, এইটা হুড়াহুড়ি করারও আমি পক্ষপাতী না। আর এইটাকে অতিক্রম করে সমস্ত জাতির সমস্ত সমস্যা এবং তার পলিটিক্যাল আইডিওলজিক্যাল ওরিয়েন্টেশন সব কিছু নূতন করে নূতন স্বাধীনতার জন্ম দেওয়া, এইসব কথা বাতুলতা, এইসবের ভেতরে যাওয়া একেবারেই ঠিক না, এবং এটা ডেঞ্জারাস কতগুলো কনসিকুয়েন্স এইখানে নিয়ে আসবে। এই কাজগুলো করা উচিত বলে আমি মনে করি, এবং সেই ভিত্তিতে করে আরেকটা পয়েন্ট আমি বলতে চাই যে এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য অনেকেই নেমে গেছে। গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলো সেকুলারিজম, অসাম্প্রদায়িকতা। কিন্তু আমি খুবই অবাক হলাম জামাতে ইসলাম, আমি আগেই বলেছিলাম জামাতে ইসলামকে প্রশাসনিক অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল, যে কোনো সময় প্রশাসনিক অর্ডারের মাধ্যমে এটাকে আবার পুনর্বাসিত করা হয়, সেই গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু আমার যুক্তিটা হলো জামাতে ইসলাম তো 1971 সালের 16 ডিসেম্বর থেকেই নিষিদ্ধ দল, কেননা দ্য ডকুমেন্ট অফ সারেন্ডার, যেটা পাকিস্তান সেনাবাহিনী আমাদের তৎকালীন রেড ক্রস মডেলে সই করেছিল, সেখানে লেখা আছে আমাদের সমস্ত ফোর্সেস অ্যালং উইথ আওয়ার অক্সিলারি ফোর্সেস আমরা আনকন্ডিশনালি সারেন্ডার করছি। এবং সেই হিসাবে পাকিস্তান সেনাবাহিনীর কোনো তৎপরতা চালানোর অধিকার
বাংলার মাটিতে যেমন নাই, পলিটিক্যাল অক্সিলারি ফোর্স হিসাবে জামাতে ইসলামেরও সেই অধিকার থেকে সে কিন্তু বঞ্চিত। সুতরাং এটা তো এই খেলাই চলছে এবং আওয়ামী লীগ ইজ অলসো রেসপন্সিবল এই অবস্থায় আসার জন্য। মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে সেই তো বলেছে। এবং কে বেশি ইসলাম পছন্দ এইটা নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে 4 দফা চুক্তি খেলাফত পরে বাতিল মজলিস করেছে করেছে, আমাদের সিলেবাস চেঞ্জ করে দিয়েছে এবং এইটা নিয়ে কম্পিটিশন যে আমাকে কম্পিট করতে হবে। তো এইগুলো তো কাকে রেসপন্সিবল করবো? তা আমি তো জায়গাটা দেখছি, এখান থেকে বেরিয়ে আসার জায়গাটা দেখছি তরুণ সমাজের ভেতর থেকে যে লালনের গান গেয়ে যে হচ্ছে জাত গেল বলি এই কি আজব কারখানা, কিংবা দেয়ালে দেয়ালে দেখছি আমি ছবি এঁকে রেখেছে, মসজিদের ছবি, মন্দিরের ছবি, গির্জার ছবি, পাগোডার ছবি, এবং আমরা সবাই এক এক পরিবারভুক্ত। এইভাবে যে চিন্তাগুলো আসছে সেইটার উপর নির্ভর করে আমাদের সম্ভবত অগ্রসর হতে হবে। মিস্টার নিতারায় চৌধুরী, একটা খালি বলতে চাই ক্লিয়ার করার জন্য, ভেরি ডেফিনেটলি আমার কথা, আমরা পুরানোটা রিপ্লেসমেন্ট হিসেবে তার একটা নব সংস্করণ এইটার জন্য শহীদরা জীবন দেয়, নট এ নিউ এডিশন বাট এ অল্টারনেশন। এইটা থেকে বিকল্প। এবং তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এখন দেয়ালে দেয়ালে লিখবেন তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, এই স্লোগানটা। মিস্টার চৌধুরী, আমি এখানেই কথা বলতে চাই, তবে হিসাব করে কথা বলবো। পরিস্থিতি মানে আপনি এখনো 5ই আগস্টের আগে আছেন? না, আরো আলোচনা মানে 5ই আগস্টের আগে তো আপনারা হিসাব নিকেশ করে কথা বলতেন। আলোচনা পরবর্তী আলোচনা জন্ম দেবে, এখানেই জন্ম দেবে। আমি বলছি যে 30 বছর যাবৎ একটা ন্যারেটিভ তৈরি করেছিল এই শেখ হাসিনা বা তার সরকার। সেটা হচ্ছে এদেশের মুক্তিযুদ্ধ সমস্ত মানে কৃতিত্ব, সমস্ত দাবি আমার বাবার, আমার এদেরই, এবং এদেশে ওইটা যে একটা গণযুদ্ধ ছিল, 71-এর যুদ্ধটা জনযুদ্ধ ছিল, এইটাকে মানে আমলে দেয়নি। যে শেখ মুজিবুর রহমান 25শে মার্চের রাতের বেলা ভলেন্টারিলি সারেন্ডার করলো। তাজউদ্দিন সাহেব বইতে আসবে, আমরা গেলাম, ওনাকে বললাম বেরিয়ে আসেন, উনি বলে যে তোরা পালা, আমি ধরা দিই, আমি ধরা না দিলে ঢাকা শহর পুরা দেবে। এই যে আমি ধরা দিই, এ তো স্বেচ্ছায় ধরা দিই, ভলেন্টারি আত্মসমর্পণ করা। এই সমস্ত ইতিহাসটা ওনারা ভুলে গেছেন, ওইটা ভেঙে গেল। এবার এই ছাত্রদের গণঅভ্যুত্থানে ওই ন্যারেটিভ নিয়ে আর কেউ কথা বলেন না, সারা দেশে সব মানে ওরা চুরমার করে ফেলেছে। এখন কথা হচ্ছে যে পুরনো ব্যবস্থা ভেঙে গেছে, যে ব্যবস্থা তৈরি করেছিল, যে পেশাদ সাজাইছিল, সেটা ভেঙে চুরমার হয়ে গেছে, নতুনের জন্ম হয়নি। এই যে একটা ভেঙে আর একটা জন্ম লগ্নের যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় আমরা এখন ছটফট করছি। তো এই জন্মটা মানে কি হবে সেটা হলো মানে চিন্তার বিষয়টি। আমি মনে করি যে আপনার সময় তো একটু লাগবেই, কারণ সমস্ত কিছুই ডিসঅর্ডার হয়ে গেছে। সব নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেনাবাহিনীর ভিতরেও অস্থিরতা আছে তাদের এটি নিয়ে, তারপরে বিচার ব্যবস্থা একেবারে কমপ্লিটলি মানে এ টু জেড। তাহলে হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? দিস গভর্নমেন্ট মানে ইন্টারিম গভর্নমেন্ট উইল ব্রিং দ্য কান্ট্রি, দে মাস্ট ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। এবং এই অর্ডারে এনে দেয়ার মাস্ট বি ট্রান্সফরমেশন অফ মানে পাওয়ার। এখন আমার বক্তব্য হলো যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বটা কী? সরকারের সরকারের টার্মস অফ রেফারেন্সটা কী? সেটা হচ্ছে যে তোমাকে মানে একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন থাকা দরকার দ্রুত। সেই সরকারটা
যা কিছু ধ্বংস হয়ে গেছে সেইগুলোকে মানে করে নতুন করে নির্বাচন দেবে। এইটা তো তার দায়িত্ব। সে দায়িত্বটা যতদিন শেষ না করতে পারবে ততদিন তো তাকে থাকবেই, সে এ নিয়ে কোনো মানে বিতর্কের ব্যাপার নেই। তবে আমরা তো চাইবো যে যে আমরা আমাদের দেশের একটা একটা নতুন করে আবার যাত্রা শুরু যত দ্রুত হয় সেটাই ভালো, সেটা আমরা চাবো। এবং আমার মনে হয় যে যে এখানে মানে তারাও সেটা চাইবেন। আমি যদি একটা প্রপোজিশন হাজির করি আপনাদের দুজনের সামনে, যে ধরেন সংস্কার তো বলা হচ্ছে, সংস্কার না পুনর্গঠন না, এটা কি? এই সংস্কার শুনলে এখন 2007 আমরা শুনেছি, পরে এটা একটা ঘৃণিত শব্দে পরিণত হয়েছে, আবারও শুনছি। আবার এখন অনেক সময় মনে হয় যে এটা ওই মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ, কাজে কর্মে ধারে কাছে ছিল না। তো এই সংস্কারটাও ব্যাপারটা সেরকম কিনা? একটা বেসিক জায়গা হচ্ছে যে আমাদের যে রিফর্মসগুলোর কথা বা কাজগুলোর কথা আমরা বলছি, মিস্টার সেলিম ইঙ্গিত করেছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা, অনেকে বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলছেন, অনেকে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে ভারসাম্যের কথা বলছেন, অনেকে সরকারের মেয়াদ কমিয়ে আনবার কথা বলছেন, বা আপনি যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে বলছেন, এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা বা এগুলোতে অ্যাপয়েন্টমেন্টটা কোন প্রক্রিয়া হবে, দের আর মেনি থিংস, জুডিশিয়ারি কীভাবে আরও স্ট্রেংথেন হবে। তো এগুলো সবগুলি হচ্ছে কনস্টিটিউশনের সঙ্গে সম্পর্কিত। আপনারা একটা 30 বা 31 দফার একটা আপনাদের ওরূপ গল্প আছে, অনেক দলের অনেক রকমের প্রস্তাবনা আছে। এটা হতে পারে কিনা যে এই সরকার আসলে ওই ভেগ কথাবার্তা বলে লাভ নেই, বা 2007-8 সরকার অনেক কিছু অর্ডারে করেছে, পরে আওয়ামী লীগ ক্ষমতা এসে বাতিল করে দিয়েছে, যার মধ্যে একটা উল্লেখযোগ্য জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের কথা আমরা বলতে পারি। এটা হতে পারে কিনা যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে কনস্টিটিউশনটাকে আসলে আপনাদের সবার কথার প্রেক্ষিতে একটা ঐকমত্য তৈরি করে কনস্টিটিউশনটাকে যদি একটা জায়গায় এনে দেয়, এবং ওই যে 2/3 মেজরিটির যে ভয়টা, সেটা অনেকটা কেটে যাবে যদি মিস্টার সেলিম যেটা বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আবার এর সঙ্গে যদি ওই যে জার্মানির মতো আমরা একই সঙ্গে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট একটা ব্লেন্ডিং করা যায়, সেটা করে একটা দ্রুততম সময়ের মধ্যে ন্যাশনাল ইলেকশনে যাওয়া, যাতে একটা ওই ঝুঁকিটাও একটু কম থাকলো, হতে পারে 2/3 মেজরিটি, তারপর কিন্তু ঝুঁকিটা কম থাকলে কিন্তু একটা বেসিক আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে, আপনাদের চাওয়া অঙ্গীকারের ভিত্তিতে যে কাজগুলো, সেটা এর মধ্যে হলো। কারণ অতীতে অনেক অঙ্গীকার আপনারা করেছেন, ইলেকশনে জেতার পরে ম্যানিফেস্টো উল্টেও দেখেননি, আওয়ামী লীগও করেছে, আপনারাও করেছেন। সো আর ওনার তো ক্ষমতায় যায়নি, যাবার সুযোগ হয়নি। সো এটা কি মনে হয়? আমি এটা বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই যে মাস্ট লাগবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কীভাবে হবে? যেমন ধরেন 70 নির্বাচনে যারা মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি ছিল MNA, আর মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিল এই অঞ্চলে, 167 জন ছিল MNA আর 313 জন MPA। তার মধ্যে 2-3 জন পাকিস্তানি ছিল, পাকিস্তানি না মানে মুসলিম লীগের ছিল, তারা বাদ। এই দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিক্লেয়ার করা হলো, দুটোকে এক জায়গায় নিয়ে। সেখানে সংবিধান মানে প্লেস করা হলো, তারপর সেটা পার্লামেন্টে। কিন্তু তারা তো আসলে কনস্টিটিউশন তৈরি করবার জন্য ওই নির্বাচনটা হয়নি, যে ভোটাররাও এই বিষয়ে অবগত ছিল না। এটা তো মানে ছিল, কনটেক্সটটা ডিফারেন্ট ছিল, কিন্তু বলা হয়েছে ঘোষণায় যে এরাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলেছিল, কিন্তু তাহলে এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এইটা একটা নির্বাচনের আগে আপনি তো করতে পারবেন না, কি করে করবেন? বরং একটা নির্বাচনের মাধ্যমে সেই লিগ্যাল এক্সপার্ট এবং পলিটিশিয়ান নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্টটা সৃষ্টি হবে, সেই পার্লামেন্টের আগে আপনি যেটা করতে পারেন সেটা হলো কিছু অর্ডিন্যান্স দিয়ে কিছু মানে অর্ডার, কিন্তু অর্ডিন্যান্স দিয়ে তো কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করা যায় না, সেটা যাবে না, এবং আপনি তখন বললেন না পার্লামেন্ট লাগবে। হ্যাঁ, পার্লামেন্ট লাগবে, এবং সেখানে 2/3 মেজরিটি প্রশ্নই আছে আমাদের 72 সংবিধানে যা আছে। কিন্তু সংবিধানটাকে কিন্তু মানে ঢেলে সাজাতে হবে, তাছাড়া হবে না। আর একটা ব্যাপার আছে যে এই বাংলার অভ্যুত্থানের যারা চিন্তা নায়ক, চালিকা শক্তি, বুদ্ধিজীবী, তাদের একজন আজকে সঞ্চালক হিসেবে এখানে আছেন। আপনি যখন ভাবছেন নিশ্চয়ই ভাবনাটা আমার কাজ হচ্ছে প্রভোগ করা, আমি আপনাদের কাছে আইডিয়া থ্রো করছি, আপনারা আমরা বুঝতে পারছি। আমি আমার অভিজ্ঞতা, আমি আমার ব্যাখ্যা থেকে বলছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শব্দটা যখন আপনি ইউজ করছেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অথবা
এটা এমন না যে একটা সাবজেক্ট কমিটি করে নিয়ে একটা সম্মেলনের পরে কমিটি দিলাম, তাও না। তাহলে এই জায়গার সংবিধানের যে নতুন করে একটা সংবিধান দিতে হবে হয়তো, অথবা এই সংবিধানকে কাটাছেঁড়া করে মাধ্যমে একটা কনস্টিটিউশন এই সংবিধানে অগণতান্ত্রিক অংশগুলোকে বাদ দিয়ে, যেমন পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 days বিফোর ডিসলিউশন অফ পার্লামেন্ট, এটা 123 আর্টিকেল 123-তে এইভাবে এরা সংবিধান করেছে। পার্লামেন্ট হ্যাজ টু বি ডিজলভ ফার্স্ট, দেন মানে উইদিন 90 days আফটার ডিসলিউশন অফ পার্লামেন্ট ইলেকশনটা হবে আফটার। এইটাই সব জায়গার নিয়ম। তাহলে এইটাকে বাদ দিতে হবে। এরকম তো অনেক ইস্যুজ আছে, এটাকে বাদ দিতে হবে। তারপরে ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আর এটা একটা প্রশ্ন রয়ে গেছে বিচারকদের মানে করা, এরকম সেটা একটা মানে কনস্টিটিউয়েন্ট একটা বডি তৈরি করা যেতে পারে, যে এটা ড্রাফট মানে কনস্টিটিউয়েন্ট ড্রাফট কমিটি করবেন, সেখানে আপনার ড্রাফট কমিটিতে আমি বলছি যে শুধু কনস্টিটিউশনটাকে করার জন্য যদি একটা ইলেকশন হয় এবং দেন আবার পার্লামেন্ট ইলেকশন, আমি সেটা বলছি, শুধু কনস্টিটিউশনকে মাথায় একেবারে স্বল্প সময়ের জন্য ড্রাফট কমিটি করলো সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে, সেটা হতে পারে। জি, মিস্টার মুজাহিদ ইসলাম সেলিম, বিষয়টা যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা, ইলেকশন করা আগে করে নেওয়াটা প্রশ্ন উঠে, আমি এটার বিরুদ্ধে। ওকে, ফাইন। কারণ 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা যে নতুন রাষ্ট্রের জন্ম দিলাম, তখন সেই ব্যাকগ্রাউন্ডে যে কনস্টিটিউশন রচনা হয়েছিল, তখনকার কোরিলেশন অফ ফোর্স ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি যেটা ছিল, এটা ছিল একটা প্রোগ্রেসিভ আউটকাম নিয়ে আসার সম্ভাবনাপূর্ণ। এখন দুনিয়া বদলায় গেছে, দেশের ভেতরেও কোরিলেশন বদলায় গেছে। এখন যদি আপনি কনস্টিটিউশন রচনার জন্য যান, তাহলে পরে এইটা উইল বি মোর টু দ্য রাইট। বাট যুক্তির ক্ষেত্রে যদি এটাও বলি যে ধরেন আপনি সেটা করলেন না, আপনি আশঙ্কা করছেন যে আমার অল্টারনেট প্রস্তাব হলো, ধরা যাক রাইটিস্টরা ক্ষমতায় আসলো এবং তারা চাইলে তো সেটা, এবং তাদের 2/3 মেজরিটি থাকলো, তারা তো চাইলে করে ফেলতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আপনার অল্টারনেটিভ প্রপোজাল, আমার অল্টারনেট প্রস্তাব হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করার দরকার নেই, রেগুলার পার্লামেন্ট ইলেকশন হোক, কিন্তু এই গভর্নমেন্টের আন্ডারে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি তৈরি করা হোক। কনস্টিটিউশনের কোন কোন জায়গাগুলো আমাদের মেরামত করা দরকার, যেমন আর্টিকেল 70, যেমন আর্টিকেল 34, আর্টিকেল অমুক, এই জায়গাগুলো এই দে উইল গিভ এ রেকমেন্ডেশন, এবং সেটা নিয়ে একটা পাবলিক ডিসকাশন শুরু হয়ে যাবে, এবং দ্যাট উইল বি। কিন্তু আমরা কি গত 15, 20, 25 বছর ধরে এই আলোচনা, এই বিতর্ক করিনি যে আমাদের এই আর্টিকেল 70 এটা ওটা ঠিক করা দরকার, এই ভারসাম্য দরকার, এই মেয়াদ কমানো দরকার, একবার 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আলোচনা কি হয় না? আলোচনা অর্থহীন, কারণ দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপুল ওয়্যার নট রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপুল। কোনো ইলেকশন তো ভ্যালিড একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন তো হয়নি। সুতরাং আপনি যত ইস্যুই আবার যদি বলেন যে সেটা হয়নি, ধরেন 2007-8-এ আওয়ামী লীগের যেসব নেতারা এই 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 একই ধরনের সংস্কার প্রস্তাব দিয়েছিলেন এবং যেগুলো আমি আলোচনা করছি সেগুলো ছিল, তারা ক্ষমতায় গেছেন, তারা এটা করেননি। এবং আজকে আশঙ্কা বিএনপির যে রূপকল্প বা তারা যেটা 31 দফা বা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন, তারা যে করবেন, আসলে অতীত ইতিহাস বলে না যে আসলে কেউ গিয়ে করেন। এই আশঙ্কার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, এবং সেইখানে একটাই সলিউশন আছে, সেইটা হলো আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। যেই আন্দোলন যে সমতা ভিত্তিক সমাজ নির্মাণের জন্য যে ওয়াদা দিয়েছিল, ওর জন্য আমি ডক্টর ইউনূসের সঙ্গে যে আলোচনা একটুখানি সুযোগ হয়েছিল আমাদের, সেখানে আমি বলে আসছি যে দেখেন, আমি কিন্তু মানুষের কাছে একটা মন্ত্র দিয়ে আসছি, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। সো আপনারা কি করছেন না করছেন, ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য অনলি গ্যারান্টি যেটা নিশ্চিত করতে পারবে যে আমাদের আন্দোলনের ফসলটা পরিপূর্ণভাবে আমি ঘরে উঠাতে পারছি কিনা। সুতরাং আমার অ্যাডভাইস হবে যে এইসব কাজ হতে থাকুক, কিন্তু আন্দোলনের শক্তি নট ইন এ ডিস্ট্রাকটিভ ওয়ে বাট মোবিলাইজেশন অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য মাসেস। এবং একটা দুর্বলতা কিন্তু আমাদের রয়ে গেছিলো এই গণ অভ্যুত্থানের ভিতরে 69-এর তুলনায়। ছাত্রদের অংশগ্রহণ বিশাল পরিমাণে বেড়েছিল, কিন্তু অর্গানাইজ শ্রমিকের অংশগ্রহণ কিন্তু
69-এর তুলনায় সেইভাবে ছিল না। যখন But, আদমজি থেকে মিছিল but করে আরেকটা চলে আসে, আরেকটা দিক ছিল যে 69-এ মানে একটা সংগঠিত শক্তি আসলে সেটা আমি বলেছি। এটা তো এবার ছিল না, এটা সেটা আমি বলেছি। স্পন্টেনিয়াস এবং এর যে এন্ড রেজাল্ট সব সময় leadership ভালো was- নাও হতে পারে। লিডারশিপ ডেভেলপ স্পন্টেনিয়াস। মানে আমরা যদি ইজিপ্টে দেখি, আলজেরিয়াতে দেখি, এন্ড রেজাল্ট ভালো নাও হতে পারে, তখনও ওর জন্য উল্টো আন্দোলনের হতে পারে। পর্যায়ে ছিল। ওর জন্য ইট ইজ এসেনশিয়াল যে কুইকলি আমাকে এটা অর্গানাইজ জায়গায় যেতে হবে, চেতনার যে প্রাথমিক অবস্থা তৈরি হয়েছে এটাকে ম্যাচিওর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা ধন্যবাদ। গ্রহণ করতে সো হবে। মিস্টার চৌধুরী, জাস্ট এবং আরেকটা আমি মনে করি হোল জিনিসটাকে পলিটিক্যালি অ্যাড্রেস করা উচিত এবং খুব important। অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি পলিটিক্যাল ডায়ালগ কেন শুরু করছে না, না, এইটা আমি খুবই না, স্ট্রংলি সুপারিশ করি। আমার হাতে খুব বেশি সময় নেই, যে 2 মিনিট করে আপনাদের দুজনকে ক্লোজিং রিমার্কস, 2 মিনিট আমি বলছি সময়। যে 69-এর ছাত্র সংগ্রাম পরিষদই তো মূল ইয়েটা করে আন্দোলনটা। ছাত্র সংগ্রাম পরিষদের যে ঐক্যটা, বৈচিত্র্যের মাঝে ঐক্য, সেখানে নানান ধরনের মতের লোকজন ছিল। এনএসএফেরও একটা দোলন গ্রুপটা ছিল, তা বিভিন্ন যে একটা ঐক্য হলো। এই ঐক্যটা ছিল সংগ্রামের ঐক্য, কিন্তু একটা পর্যায়ে যে গণ-অভ্যুত্থান ঘটে গেল, মানে প্রস্তুত ছিল না জাতি। যেমন সেলিম ভাই বললেন যে শ্রমিক শ্রেণী আর সংগঠিত ছিল না, কিন্তু সবচেয়ে অগ্রগামী সচেতন অংশ হলো শ্রমিকরা। তার সব ইয়ে ছিল না, গ্রামে গ্রামে ছড়ায় পড়েনি। যেটা এবার হয়েছে একটা অভূতপূর্ব, এটা হয়েছে। এখন কথা হচ্ছে যে বর্তমানে যে কন্ট্রাডিকশানগুলো আছে সমাজে বা এই আন্দোলনের মাঝ দিয়ে, সবই পলিটিক্যাল কন্ট্রাডিকশান, এবং এটা রাজনৈতিক কন্ট্রাডিকশন। এটাকে রাজনৈতিকভাবেই মানে সলিউশন করতে হবে। এবং পলিটিক্স করতে গেলে যেমন সাপ ধরতে সাপুড়িয়া লাগে। আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি বললেন যে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়ে আসেন, সে ধরে দেবে, সবচেয়ে বড় শিক্ষিত, অথবা বায়তুল মোকাররমের খতিবকে। এরা তো সাপ ধরতে পারবে না, সাপ ধরতে ওই রাস্তাতে সাপুড়িয়ে ডেকে আনতে হবে। তো পলিটিক্যাল কন্ট্রাডিকশন পলিটিশিয়ানই লাগবে। রাজনীতিবিদদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে একে আস্তে আস্তে ধাপে ধাপে ধীরে ধীরে আমরা আমাদের মকসুদে মঞ্জুলে চূড়ান্ত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। অতএব হতাশার কোনো কারণ নেই। যারা আছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের, সবাই অত্যন্ত জ্ঞানী, প্রাজ্ঞ, বুদ্ধিমান এবং বিশ্ববিখ্যাত। এই যে ডক্টর ইউনূস এখানে আছেন এবং সারা পৃথিবী তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আমরা করি। এটা আমাদের জাতির অহংকার, গর্ব। তার নেতৃত্বে অবশ্যই আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাব, এটা আমার আশাবাদ। জি, মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। না, আমি মনে করি যে খুব সতর্কভাবে পদক্ষেপ নেওয়া উচিত, অতিরিক্ত তাড়াহুড়াও করা উচিত না, এবং হোল প্রসেসটাকে আননেসেসারি দীর্ঘায়িত করা উচিত না। কেননা ঘর পোড়া গরু, আমরা কিন্তু বারবার শুনেছি যে মুজিব দেশ ধ্বংস করে দিয়ে গেছে, সুতরাং এটা মেরামত করা যাচ্ছে না। জিয়াউর রহমান দেশ ধ্বংস করে দিয়ে গেছে, এটা মেরামত করা যাচ্ছে না। খালেদা জিয়া দেশ ধ্বংস করে দিয়ে গেছে, মেরামত করা যাচ্ছে না। শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়ে গেছে, মেরামত করা যাচ্ছে না, অনেক টাইম লাগবে। এইসব কথায় মানুষ সন্তুষ্ট হবে না। সিনসিয়ার এফোর্টস এবং কোনো কাজের ভেতরে যেন আমরা পুরানো দিনের পুনরাবৃত্তি আমরা না দেখতে পাই, এবং সেইভাবে একটা কায়েমি স্বার্থ যাতে না গড়ে ওঠে, সেইখানে আমাদের দেখতে হবে। মনে রাখতে হবে আগুন দিয়ে আগুন নেভানো যায় না, এবং এইটা যদি মনে না রেখে আমরা ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার, এরকম যে অবস্থা হবে না, সেইটা আমি নিশ্চিত হতে পারি। একমাত্র শর্ত, সেইটা হলো কিপ দ্য মুভমেন্ট অন। আন্দোলন থেকে দূরে সরে যাওয়া, সেটা তো আপনাদের কাজ, পলিটিশিয়ানদের কাজ, পলিটিক্যাল পার্টিগুলোর কাজ, ছাত্র সমাজের পলিটিক্যাল ফোর্সেস। আমি জেনারেলি ছাত্র সমাজের কাছে এবং দেশবাসীর কাছে, শ্রমজীবী মানুষের কাছে এই আবেদন জানাবো। তা না হলে পরে কিন্তু বাঙালি জাতি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আমরা বিজয় অর্জন করি, কিন্তু বিজয় ধরে ছাত্রদের আন্দোলনও করতে হবে, লেখাপড়াও করতে হবে, বাট মূলত পলিটিশিয়ান, পলিটিক্যাল ফোর্সেসের কাজ। সলিউশন আমি বলি, সমস্ত ছাত্রদেরকে বলা হবে ওভার টাইম লেখাপড়া করো, আর হুইসেল বাজার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসবে। এক হুইসেলে লক্ষ লক্ষ ছাত্র রাজপথ জমা করে, তাহলে আর এই দিক সেদিক যাওয়ার কোনো সুযোগ থাকবে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,
এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী এবং মিস্টার মোজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার সময়ের জন্য। দর্শক, এটা বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা নিয়ে অনেকে বিতর্ক আছে। বিপ্লব হলে বিপ্লবী সরকার থাকতে এটা যথার্থ কথা, কিন্তু মূল কথা ইতিহাসের এক অভিনব পর্বে বাংলাদেশ আছে এবং এই অভিনব পর্বের আরেকটা দুর্বলতা হচ্ছে এক ধরনের শূন্যতা আছে সর্বত্র এবং সেটা যে কোনো সময় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। সো সমস্যাটা রাজনৈতিক, সমাধানটাকেও রাজনৈতিকভাবেই করতে হবে। সো পলিটিক্যালি বিষয়টাকে অ্যাড্রেস করবার লক্ষণটা স্পষ্ট নয়, সেটা আমার অতিথিরা বলবার চেষ্টা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ের মাঝখানেরই সরকার, তার কাজটা, মূল কাজটা নির্ধারিত যে এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এবং তার মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মাঝখানে কিছু কাজ তাকে করতে হবে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে। সেই জায়গায় ওনারাই বলছেন খুব তাড়াহুড়াও করা যাবে না, আবার অযাচিত কালক্ষেপণও করা যাবে না। যারা দায়িত্বে আছেন তারা যেন বিষয়টা মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।